আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রাজনীতিতে জোটের শক্তি। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে 3জনকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। কাউসার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, এবং তিনি একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সালাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনাকেও, আপনাদের 3জনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। কি কারণে আমরা আজকে আমাদের এই শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতিতে জোটের শক্তি। বিশেষ করে গতকাল ভারতে নির্বাচন যখন হয়ে গেল, তারপরে যখন আমরা নির্বাচনের ফলাফল নিয়ে সামনে এলো, তখন আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে দাঁড়িয়ে গেছে। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। বরং আমি আব্দুল সালাম, আপনার কাছ থেকে প্রথম প্রশ্ন এবং প্রথম বিশ্লেষণটা আশা করব। আমরা এখন পর্যন্ত গণমাধ্যমের বরাত বলেন বা বিভিন্ন বিশ্লেষকদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারছি, ভারতের নির্বাচনটাকে ঘিরে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ দিচ্ছে। তারা বলছেন যে আপাতত যা দেখা যাচ্ছে ফলাফলে, তারা বলছেন যে মোদি আর অদম্য নন, সেটা প্রমাণিত হচ্ছে। তারা বলছেন যে এটাও যে ভারতে একদলীয় শাসনের ইতি ঘটেছে, এবং তারা এটাও বলার চেষ্টা করছেন যে বিজেপি দুর্বল হয়ে গেছে। এখন প্রশ্নের জায়গাটা এরকম যে বিরোধী পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের বিরোধী শিবিরগুলো থেকে অনেক দিন ধরে যে কমপ্লেইন, সেটা হচ্ছে যে 2014 সালের নির্বাচনের পর ভারতের সাথে বাংলাদেশে একটা পারস্পরিক সম্পর্ক অনেক জোরদার হয়েছে, এবং এই ধরনের অভিযোগগুলো আছে 14, 18, 24-এ ভারত অনেকটা ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগকে এক ধরনের ক্লিন চিট দিয়ে গেছে। এই ধরনের অভিযোগগুলো আছে। এখন যেহেতু প্রশ্নটা উঠেছে যে ভারতে বিজেপি দুর্বল হয়ে পড়ছে বা দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এখন বাংলাদেশে এর কি কোনো প্রভাব পড়তে পারে, বিশেষ করে রাজনীতির মাঠে যারা বিরোধী শিবির আছেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার সাথে 2জন সহ অভিজ্ঞ আলোচক আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকে শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। ভারত পৃথিবীর একটা সর্ববৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, এবং এই উপমহাদেশের মনে করেন 47-এর পর থেকে বা 47-এর আগে থেকে যে সেই সময় যে রাজনৈতিক মুভমেন্টগুলো হয়েছে, আজকে যদি আমরা দেখি যে তা উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক নেতৃত্ব বলি বা ব্যুরোক্রেসি বলি, তার বেশিরভাগই কিন্তু পেয়েছে ভারত, এবং তার বেনিফিশিয়ারিও তারা এখন। কারণ আমরা এটা যে যাই বলি না কেন, যে রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ভারত যতটুকু এগিয়ে আছে, আমরা কিন্তু ততটুকু পিছিয়ে আছি। সেই সময় মনে করেন ভারত বিভক্তি, পাকিস্তান ভারত হইল, পাকিস্তানও কিন্তু সেই ধরনের লিগেসি পায় নাই, একমাত্র 2-1 নেতা ছাড়া। ম্যাক্সিমামটা কিন্তু ভারতই পাইছে। আবার তারপরে যখন আমরা স্বাধীন হলাম 1971-এ, তখন তো আমাদের তো আরও কিছু নাই। তো এটার জন্য এই রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে কোয়ালিটি লিডারশিপ দরকার ছিল, সেটা তারা পেয়েছে, এবং সেটার কারণে ভারত এখন পর্যন্ত কিন্তু যত কিছুই দেখেন যে একটা বিশাল নির্বাচন হয়ে গেল, এবং এই নির্বাচনে এতগুলো দল অংশগ্রহণ করলো, বিশাল দেশ, কত রকম ধর্ম, কত বর্ণ, কত ভাষা, এর মধ্যেও কিন্তু শুধুমাত্র টিকে এখানে অবশ্যই আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি ক্রেডিট দেব যে সেখানকার ব্যুরোক্রেসি, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি, আমি একদিক দিয়ে বলবো যে তারা দেশপ্রেমিক, এবং তাদের যে বিচক্ষণতা সেটা তারা দেশের পক্ষে কাজে লাগায়, এবং সেটার বেনিফিটটা পলিটিশিয়ানরা পায়, পলিটিক্সে পায়। আর এখন পর্যন্ত তো ভারতে সেই উত্তরাধিকার সূত্রে
কিছু পলিটিশিয়ান অবশ্যই এখনো আছে যারা সারা ভারতবর্ষের নিয়ে চিন্তা করে, তো সেই বেনিফিটটা তারা রাজনীতিতে পায়, কিন্তু আমাদের এখানে তো আমরা সেটা কোনোভাবেই পাই না এবং রাজনীতিটা আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তো দূরের কথা, বরঞ্চ এটা ব্যাক করে আসছি আমরা। ব্যাক করার কারণে এখন পর্যন্ত দেখেন যে স্বাধীনতার এতগুলো বছর পরে আপনি কি ভারতে পাবেন যে ভারত তার আমাদের মতো একটা সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন হয় নাই, কিন্তু তারপরেও তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিন্তু দুই একটা স্লাইড জায়গা ছাড়া তেমন কোনো বিশেষ কোনো তাদের মধ্যে কন্ট্রাডিকশন নাই, তাই না? সেখানে কিন্তু এখন পর্যন্ত কে ঘোষণা করলো, কে কি করলো না করলো, কে মালিক, সেটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন নাই। তারা যে এই জাতীয় ঐক্যমত্য যে সৃষ্টি হয়েছে তাদের জাতি এগিয়ে যাওয়ার প্রশ্নে, আমরা কিন্তু সেটা ঐক্যমত এখন পর্যন্ত আসতে পারি নাই। এখন পর্যন্ত স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি যে কিভাবে জিয়া রহমানকে কিভাবে মেলাইন করা যায়। আমরা চেষ্টা করি একজনকে মেলাইন করে আরেকজন উপরে যেতে, কিন্তু যেটা কখনোই হয় না। তো এই বিষয়গুলো যেহেতু তাদের এখানে ওই রকম নাই, এবং যেটা সবচেয়ে বেশি যেটা বললাম যে রাজনীতিটাকে তারা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে বলেই তারা রাজনীতিটাকে সেইখানে সেই পর্যায়ে তারা রাখতে সক্ষম হয়েছে, এবং সেই ব্যাপারে কখনো তাদের ব্যুরোক্রেসি সেখানে মানে হস্তক্ষেপের জায়গায় মনে হয় যে কখনোই নাই। শুধুমাত্র ফরেন পলিটিক্সের ব্যাপারে আমরা দেখছি যতটুকু তাদের ব্যুরোক্রেসি যতটুকু কাজ করে, ইন্টারনাল পলিটিক্সে মনে হয় ফরেন পলিসিতে কি কোনো ধরনের যেই আসুক, মানে এখন পর্যন্ত আমরা যেটুকু জানছি যে বিজেপি ক্ষমতায় আসছে, ফরেন পলিসিতে কোনো পরিবর্তনের আপনি সম্ভাবনা কম। আমি তো রুহিন হোসেন প্লিজ আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আমরা এখন পর্যন্ত বিভিন্ন বিশ্লেষক থেকে শুরু করে গণমাধ্যমে যেসব বরাদ দিয়ে কথা বলছে, সেখানে তারা অনেকগুলো সমীকরণ টানছেন, যে সমীকরণগুলো আসলে বিজেপিকে দুর্বল করা বলেন বা বিরোধী জোটদের এগিয়ে আসা বলেন। সেক্ষেত্রে তারা বলছেন যে সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও যারা বিরোধী জোট যারা আছে, যারা কংগ্রেস থেকে শুরু করে, সমাজবাদী পার্টি থেকে শুরু করে, মমতা থেকে শুরু করে, সবাই যেভাবে বেরিয়ে এসছে এবং তাদের যে পুনরুত্থান হয়েছে, সেটা একটা বড় প্রভাবিত করেছে। বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা এই কথাগুলো আনি, যে ধরেন বাংলাদেশে তো অনেক বড় বিরোধী জোট যারা আছে, সেক্ষেত্রে তাদের পুনরুত্থানটা হয় না কেন? বা সেক্ষেত্রে কি কোনো নেতৃত্বের সংকট দেখেন, নাকি একেবারে শাসনভার একেবারে একদলীয় হয়ে গেছে বা প্রবল কর্তৃত্ব হয়ে গেছে যার কারণে হচ্ছে না? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। না, আপনি অনেকগুলো প্রশ্ন এবং অনেক ডাইমেনশন নিয়ে আসছেন। বাস্তব কারণে হয়তো সেই সুযোগটা তো আর সময়ের দিকে যাওয়া যাবে না। আমি উপস্থিত মতে 2-3টা কথা বলতে পারি। প্রথমত হচ্ছে যে ভারতের নির্বাচন এইবারের তো আমি বলবো অন্য যে কোনো সময় একটা ভিন্ন মাত্রা পেয়েছিল। কারণ তাও যদি দেখেন যে মোদি তার উত্থান এক ধরনের ঘটছিল এবং ধর্মীয় উন্মাদনা, জাতীয়তাবাদের মূলকে উন্মাদনায় একক কর্তৃত্বের কথাটা বিবেচনা করছিল, এবং তার পেছনে কর্পোরেট পুঁজি সহ অন্যদের একটা বড় হাত ছিল, এটা আমরা জানি। এর বাইরে এই সময়কালে, মানে আমি গত নির্বাচনের পরের সময়টা মিন করছি, যে ওই দেশে কিন্তু অনেকগুলো বড় বড় আন্দোলন হয়েছে, বিশেষ করে কৃষকদের আন্দোলন, বিশেষ করে কংগ্রেসের দেশজোড়া যে ভারত জোড়ো আন্দোলন সহ স্থানীয়ভাবে কিন্তু নানা ধরনের আন্দোলন ছিল। তা আমি একেবারেই যদি সহজে নিয়ে আসি, তা আমি সহজে এই কারণে বলছি যে ভেতরে হয়তো আরও খবর আছে। ভারত তো বিরাট জায়গা, সুতরাং আরও তথ্যপত্র ছাড়া প্রকৃত বিশ্লেষণ করা যায় না, কিন্তু এই জন্য বলছি আমি একটা প্রাইমারি কথাটা বলছি। তো এইরকম একটা জায়গা থেকে যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংবিধান রক্ষা করা, ভারতের ধর্মনিরপেক্ষতা রক্ষা করা, কে কী করবে না করবে আমি সে আলোচনা আসছি না, এবং এই যে ভারত জোড়ো শব্দটার মধ্যেই অন্যরকম একটা জায়গায় নিয়ে আসা কিন্তু হয়েছিল, মানে ক্ষমতাসীনদের পাল্টা। ভারতের রাজনীতি নিয়ে নানা কথা বলতে পারি, সেখানে কেনা বেচা সহ আরও অনেক নগ্ন উদাহরণও আছে, এটা তো বাস্তব কথা। তাহলে এই জায়গায় ওই জোটের বিপরীতে অন্তত পক্ষে দূর থেকে দেখা যায়, দেখবেন যে এই জোটের এক এক জায়গায় এক এক রকমভাবে তার কি বলে যে মিথস্ক্রিয়াটা ঘটেছে। আপনি পশ্চিমবঙ্গ, কেরালা বিবেচনা করলে দেখবেন, কিন্তু এত সবের মধ্যে কেন্দ্রবিন্দুটা কিন্তু একটা ছিল যে ক্ষমতাসীন যে সরকার তার যে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে আসছে তাকে হটিয়ে ভারতের ধর্মনিরপেক্ষ এবং সাংবিধানিক ঐতিহ্যটা রক্ষা করতে পারে। সুতরাং আমি দেখতে পাই
যে এত সবের পরে ভোটের যা ফলাফল যেটা হলো তাতে কিন্তু এই জোট ওই দেশের বাস্তব অবস্থা অনুযায়ী, বাস্তব অবস্থা মানে মোদি তার বক্তব্য, টাকা পয়সা আরো ডট সেই জায়গায় কিন্তু তারা এক ধরনের সাফল্য অর্জন করেছে এই অবস্থার মধ্য দিয়ে। তাহলে এইখানে আমি রাখলাম, যেহেতু পরের প্রশ্ন আপনি বাংলাদেশকে করেছেন, আমি অন্য আলোচনায় এখানে কিন্তু ছোট্ট একটা বিশ্লেষণ চাই। মানে ধরেন বিজেপি তো মানে দৃশ্যমানভাবে দেখছি যে তারা সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু তারপরও সবাই এটা কেন বলছে যে তো এই জয়ের পরও মানে বিজেপির হার? হ্যাঁ, না সেটা আমার ধারণা এরকমের, দেখবেন যে ভোট তাদের একটু পার্সেন্টেজ কমেছে, যতটুকু আমি আজকে দেখলাম 1-2% সম্ভবত। কিন্তু সবচেয়ে বড় কথা আমার ধারণা হয়েছে এরকমের যে প্রথমে এমন আবহাওয়া তৈরি করা হয়েছিল, সে নিজেই 400+ জায়গায় চলে যাচ্ছে, এবং সে যে উন্মাদনার মধ্য দিয়েই যে তার আর কোনো বিকল্প নেই, সেইটাকে যে থমকে দেওয়া গেছে এবং পিছু হটানো গেছে, আমার বিবেচনায় সেইটাকেই জনগণ জয়ী বলছে এবং তার পিছু হটা বলছে। এটাই সহজ হিসাবটা এরকমের। এখন আমি যদি খুব সহজে হিসাব করি, তাহলে ভারতে যদি বলেন, আমি এই লাস্টে যেটা আপনার প্রশ্ন উত্তরে যেটা বললাম, এইটাকে ধরে কংগ্রেস এবং অন্যরা তাদের নানা জটিলতা সত্ত্বেও, নানা জটিলতা কিন্তু সহজে বোঝা যায়, সব জায়গায় তো এক ধরনের ঐক্য হয় নাই, এটা আপনারা দেখেছেন। এমনকি যে রাহুল গান্ধী, আমি দেখলাম যে তার বিরুদ্ধে কেরালাতে তো প্রার্থী ছিল, কমিউনিস্টদেরও প্রার্থী ছিল, অন্য জায়গায় মানে এক এক জায়গায় তারা এটা করলে করার জায়গাটাও তাদের অন্ততপক্ষে আমি দুইটা দিক যদি বিবেচনা করি, একটা হচ্ছে মোদির বিরুদ্ধে তার যে পলিটিক্যাল অবস্থান, পলিটিক্যাল মানে ভারতের বাস্তবতা বিবেচনা করে তার যে হিন্দুত্ববাদী মোদির বিরুদ্ধে এবং ভারতকে সে যে এক ধরনের সংকট তৈরি করেছে তার বিরুদ্ধে পজিশন, এই পয়েন্টে তাদের একটা ঐক্যমত্য ছিল, এই যে বিরোধী শিবির। আর একটা ছিল আসলে যদি মোদিকে রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের এরকম কথাও কিন্তু আসছিল যে ভোটটা আর হবে না, এইখানে গণতন্ত্র যতটুকু আছে শেষ হয়ে যাবে, এবং সেইটা কিন্তু সে অন্তত পক্ষে এ সেকশন অফ পিপুল, সবাইকে না, কারণ ভারতের অবস্থাটা আমরা জানি, সেইটাকে কিন্তু সে সামনে আনতে পেরেছিল। আপনি প্রচার যন্ত্র বলেন, অন্য জায়গা বলেন, এইটা আনতে পেরেছিল, এবং সেইগুলো তারা কিন্তু করেছিল দেখবেন থ্রু লড়াই, ভিত্তি ছিল লড়াই। আরেকটা কাজ ছিল ওইখানকার বাস্তব অবস্থা ছিল নানা জটিলতা সত্ত্বেও, ওইখানে দেখেন মোদি তো শেষে কেজরিওয়ালকে পর্যন্ত জেলে ঢুকাইল, তারা কি না করেছে। আমি যে তারপরও যতটুকু তার গণতান্ত্রিক ঐতিহ্যের ধারা আছে, আমি যতটুকু আবার রিপিট করছি আছে, সেইটার কারণে কিন্তু বিরোধীরাও রুখে দাঁড়ানোর কাজটা করতে পেরেছিল। আপনি বাংলাদেশে এই জায়গায় যদি দেখেন, সেই জায়গাটাই তো নাই। বাংলাদেশের বিরোধীরা কতটুকু রুখে দাঁড়াতে পারলো বা পারলো না কেন, বা কোথায় সংকটটা, বিশ্লেষণ করবো নিশ্চয়ই। আমি এই ফাঁকে একটু রিয়াজুল কবির কাউসার আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনি শুনছিলেন সালাম ভাই একটা কথা বলছিলেন যে ভারতের ব্যুরোক্রেসি, তাদের ইসি থেকে শুরু করে যারা যারা এই নির্বাচন কন্ডাক্ট করেছেন, তাদের দেশপ্রেম বলেন বা সব কিছু মিলিয়েই এটাকে এক ধরনের উতরে দিয়েছে, বা ভারতকে একেবারেই, ভারতের নির্বাচন ব্যবস্থা একেবারেই শেষ হয়ে যায়নি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আসি তখন এই প্রশ্নটা বারবারই আসে, বাংলাদেশের ব্যুরোক্রেসিকে এত পরিমাণ ক্ষমতাসীনরা কি বলবো এটাকে তুলে ধরেছেন, বা তাদেরকে এত পরিমাণ তাদের উপর সওয়ার হয়েছেন, যার কারণে সবগুলোই গোল্লায় যাচ্ছে। এরকম মানে কনক্লুশনে কি আসা যায়? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ সিনিয়র নেতা সালাম ভাই, রবিনসন প্রিন্স, যমুনা টিভির যারা অনুষ্ঠান দেখছেন, অনেকে হয়তোবা আমাদের এই টক শো এর পাশাপাশি ভারতের নির্বাচনের সর্বশেষ অবস্থা দেখছেন। আসলে আপনার প্রসঙ্গ ছিল জোটের রাজনীতি বা নির্বাচনের জোট, কিন্তু আমাকে কোশ্চেনগুলো ব্যুরোক্রেসি নিয়ে। জি ওকে, সমস্যা না, যেহেতু সালাম ভাই তুললেন, কারণ আপনি বলতে পারেন। শুনুন, আমি যদি এর উত্তর সরাসরি বলি যে এটা দোষ চাপানোর মতো। দেখুন, ভারতের নির্বাচন যদি পর্যালোচনা করেন, আমরা মিডিয়াতে বা এক্সিট পোলে কি দেখলাম, যেটা প্রিন্স ভাই বললেন যে মোদির দল প্রায় 400 আসনে বেশি পাচ্ছে, সেটা তো মেলেনি বা এমন একটা আওয়াজ তোলা হয়েছিল। এখন কি দেখছি, আমি তো মনে করি মোদি সাহেব যদি প্রধানমন্ত্রী হন, দুর্বল প্রধানমন্ত্রী হবেন, যে কোনো সময় পতন হতে পারে। যাদেরকে নিয়ে করছেন তারা সকালে বিকেলে রূপ পাল্টিয়েছেন অতীতে, ভবিষ্যতেও পাল্টাতে পারেন। একক সংখ্যাগরিষ্ঠ যেহেতু পান নাই, আমার মনে হয় ভারতের জনগণ একটা মেসেজ দিয়েছে। কেন, ভারত এত ধর্ম, এত বর্ণ, এত জাতের একটি দেশ, এবং আঞ্চলিক দল
কারণ আমরা যতটুক জানি যে সর্বশেষ বোধহয় কংগ্রেস 101টা আসন পেয়েছে, কিন্তু আঞ্চলিক দল 22টা, 24টা, 11টা এইভাবে সিট পেয়েছে, কিন্তু 2টা করেও কিন্তু সিট পেয়েছে 11টা দল। তার মানে কি আঞ্চলিক দল যেমন পশ্চিমবঙ্গে একচাটিয়া পেয়েছে, তাই অনেক রাষ্ট্রে কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, এখানে 2টা ভাগ হয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু একদম আরপিওতে জোট করার বিধান আছে। শুধু নিবন্ধিত রাজনৈতিক দল না, একটা নিবন্ধিত রাজনৈতিক দল অনিবন্ধিত রাজনৈতিক দল তারা নিতে পারবে, তাদের প্রতীক দিতে পারবে। আমাদের দেশে আসেন এই যে কংগ্রেস বা বিরোধী দলের জোট, যেটা শেষ হয়তো বা আরো 6 মাস আগে করলে আর ভালো করতো, হয়েছে। আমি বলি কি, বিএনপি যদি 28শে অক্টোবর নির্বাচন থেকে না আসার সিদ্ধান্ত, যে জন্য ঘটনা ঘটেছিল, না আসে যে নির্বাচনে আসতো, হয়তোবা সিটের সংখ্যা 7-এর জায়গায় 70 হতে পারতো, আরো বেশি হতে পারতো। এই চ্যালেঞ্জটা নিতে পারেন নাই। দেখুন, শুধু বাংলাদেশ ভারত কেন, বিশ্বের সব দেশই নির্বাচনটা পরিচালনা করে থাকে ব্যুরোক্রেসি, এটা তো বিকল্প নাই। কারণ কোনো দেশে নির্বাচন কমিশন পার্মানেন্ট কোনো, সালামের প্রশ্ন ওই জায়গায় ছিল তাই না? যে ব্যুরোক্রেসি তো স্টেটের হয়ে কাজ করবে, কোনো দলের হয়ে তো কাজ করবে না নিশ্চয়ই। অবশ্যই আন্ডার দ্য ইলেকশন কমিশন। কারণ লক্ষ্য করে দেখেছেন, ভারতে কি মোদী সরকার পদত্যাগ করেছে? পূর্ণ নির্বাচন করে সরকার হয়েছে? বা নির্বাচন, এই যে নির্বাচন তো প্রায় শেষ, আমরা কি নির্বাচন কমিশনের কাউকে দেখেছি কোনো টিভিতে? দেখি নাই, তারা ফলাফল প্রকাশ করে নাই, বা তাদের নিয়ে কোনো। এবং ভারতে কিন্তু 7ম ধাপের নির্বাচনটা হয়, প্রায় 34 দিন হয়েছে নির্বাচনটা, এবং ভোটগুলি তো প্রিজার্ভ ছিল, ব্যালট পেপার বলেন, ইভিএম মেশিন বলেন, কোথাও কোনো অভিযোগ আসছে? আসে নাই। এখন আমরা কিন্তু কিছু নির্বাচন কমিশন অভিযুক্ত করি, আসলে তো কোন, যেমন ভারতে মোদি জোটকে কংগ্রেস জোট করেছে, জনগণ দেখেছে না এটা একদিকে হয়ে যাচ্ছে, মোদি সাহেব একটা হাতিয়ার ব্যবহার করছেন যেটা ভারতের জন্য মঙ্গলজনক নয়, এবং জনগণ তাদের রায় দিয়েছে, এক্সিট পোলের সাথে মিলে নাই, 400 জায়গায় হয়ে গেছে এখন 242। তার মানে কি, 150 সিট নাই এখানে, এটা বিশাল ফ্যাক্টর। আমরা আমাদের যত 7 জানুয়ারি নির্বাচন গেছে, এখানে যদি বিরোধী দল অংশগ্রহণ করতো, যারা বড় বিরোধী দল বলেন, তারা জনগণ সিদ্ধান্ত নিতে পারতো। এখন যদি ওনারা তুষ্টি পান যে ওনাদের কথায় ভোটাররা ভোট দিতে আসছেন না, এই আত্মতুষ্টিতে ভুগলে কি হবে? ক্ষমতায় জিতে গেলে নির্বাচনে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে আপনারা ভোটারদের, যেমন এখনো কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আজকে প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল, উপজেলা নির্বাচন, বিএনপির স্থানীয় পর্যায়ে অনেকে অংশগ্রহণ করেছে, কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তে, এবং তারা কিন্তু 227 জনকে বহিষ্কার করেছে। তার মানে কি 227 জন নির্বাচন করেছে, এর মধ্যে প্রায় 36 জনের মতো বিজয়ী হয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। তার মানে কি, আমরা এই যে দৃষ্টিভঙ্গিটা বা পলিসিটা, আমার মনে এটা ঠিক হচ্ছে না। আমি মনে করি ভারত থেকে বিরোধী দলের শেখা উচিত যে সরকারকে মোকাবেলা করা উচিত। সরকারের যদি এমন কোনো পয়েন্ট থেকে থাকে, বা জনগণ তো বিবেচনা সুযোগ থাকতে হবে, আপনি যদি নির্বাচনে না আসেন, জনগণ সিদ্ধান্ত নিবে কিভাবে? জি, সালামা সেক্ষেত্রে কি বলবেন, যে তিনি বলছেন যে ভারতের বিরোধী জোটগুলো থেকে আসলে আমাদের দেশের বিরোধী শিবিরগুলোর আসলে শেখার আছে অনেক কিছু, যে থাকতে হয়, নির্বাচনের মাঠে থাকতে হয়। আমি জানি না আপনার বিশ্লেষণটা কীরকম। না, দেখেন, আপনি একেবারে প্লেন সিম্পল চোখে দেখেন যে ব্যুরোক্রেসির কথা আমি যেটা বললাম, যে আজকে দেখেন যে বাংলাদেশের 2টা পাওয়ারফুল অর্গান, একটা হলো সেনাবাহিনী, যেটা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একে শেষ আশ্রয়স্থল। সেই সেনাবাহিনীর একজন প্রধান, আজকে তিনি এই সরকারের আমলে, এই সরকার এখনও আছে, এই সরকারের আমলেই তিনি দুর্নীতি অর্থাৎ বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র বা আদার্স ম্যানিপুলেট করা বিভিন্ন কিছুর দোষে আজকে দোষী, অলরেডি সাব্যস্ত, এবং আওয়ামী লীগ নিজেই বলতেছে তার দায় আমরা নেব না। একইভাবে বাংলাদেশের পুলিশ প্রধান, যিনি খুবই ক্ষমতাবান ছিলেন কয়দিন আগেই, আজকে সেই পুলিশ এবং র্যাব 2টা বাহিনীর তিনি প্রধান ছিলেন। আজকে তার অবস্থাটা কি বাংলাদেশে? আমি এই কারণেই বলতে চাচ্ছি যে ওইখানে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে যেভাবে দায়িত্বটা এবং
আল্লাহর উপরে বলি বা সৃষ্টিকর্তার উপর ভর করে বলি যে তাদের উপর যে রাষ্ট্রের যে দায়িত্বটা থাকে, তারা যে শপথ গ্রহণ করে সেই শপথ সেখানে ভঙ্গ করে কোনো কিছু করার সুযোগ কম। আর আমাদের এখানে হলো যে শপথ তারা করেই শপথ ভঙ্গ করার জন্য, কে কতটুকু পাওয়ার কতটুকু এক্সারসাইজ করতে পারে। এর আগে দেখেন একইভাবে যদি আমি বলি আরেকটা আমাদের বিচার বিভাগ, আজকে বিচার বিভাগের সর্বোচ্চ পদে যিনি ছিলেন প্রধান বিচারপতি, আজকে সেই প্রধান বিচারপতি দেখেন এই সরকারই তাকে নিয়োগ দিল, আবার এই সরকারই তাকে বিদায় করলো, বিদায় করার পরে বলল যে তার দুর্নীতি। অর্থাৎ এইখানে কোনোভাবেই যে রাষ্ট্রের পক্ষে একটা দল ক্ষমতায় দল ভুল করতে পারে, দল এখানে চেষ্টা করতে পারে যে সে ডেমোক্রেটিক ওয়েতে আসা একটা অটোক্রেটিসি সে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু প্রশাসন যদি সেটাকে গার্ড করে, তাহলে কিন্তু আর তারা সেটা করতে সক্ষম হয় না। সালাম ভাই, আমাকে একটু সময় দেবেন, একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই প্রশ্নটা রাখবো, পাশাপাশি ওনারা বিশ্লেষণ করতে চাইবেন নিশ্চয়ই। যে ধরেন ভারতের বিষয়ে আমরা যে দেখলাম যে ধরেন বিরোধী জোট যেভাবে রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া, কেজরিওয়াল কিংবা মমতা যেভাবে তারা মাঠের মধ্যে থেকেছে, মুভ করেছে, আন্দোলন করেছে, জেল খেটেছে, সেক্ষেত্রে বাংলাদেশের যদি বিরোধী শিবিরের কথা চিন্তা করি, বিরোধী জোটগুলোর কথা চিন্তা করি, যে নেতৃত্ব দিচ্ছে তারা কি তাদের নেতৃত্ব অনুভব করে কিনা সংকটের জায়গাটা? আমি এটা বলবো, কারণ ওনার আরেকটা প্রশ্ন 28 অক্টোবর নিয়ে উনি কথা বলছেন, ওইটা বলতে যেয়ে আমি এটার উত্তরটা দেব। ওকে প্লিজ। না, আমি ওই যে যেটা বলতেছিলাম, আরেকটা যেটা আমার ভাই যেটা বললো যে 28 অক্টোবরের পরে বিএনপি ইলেকশনে গেল না, আসলে 28 অক্টোবর তো ঘটাইলই আওয়ামী লীগ যাতে বিএনপি ইলেকশনে না যায়। কারণ তাদের এটাই হলো যে এবারে যে আপনি যেটা বললেন যে আপনি ইন্ডিয়াতে বলতেছে মার্চ করছে, এই করছে, আপনি আমাদের এই দেশের দিকে নিরপেক্ষ হয়ে তাকায় দেখেন না কেন? যে আমরাও সারাটা দেশ তো আমরাও তো চষে বেড়াইছি, সারাটা দেশ আমাদের মনে করেন ঠিক আছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছে, আমার চেয়ারপারসন তাকে তারা জেলে নিয়ে রাখছে, কিন্তু তারপরেও মহাসচিব সহ আমরা তো সবাই চেষ্টা করছি সারা দেশে, এবং একটা উত্তাল স্রোতের মতো কিন্তু জাগরিত হয়েছিল। আপনারা দেখছেন যে কিভাবে নৌকা করে আসতেছে, কিভাবে সাইকেল করে আসতেছে, কিভাবে রাত্রে পথের মধ্যে শুয়ে আছে, এমনভাবে কিন্তু লোকজন আসছে। কিন্তু সেটাকে দেখে, অর্থাৎ এটাকে দেখেই আওয়ামী লীগ, এবং আমি এখনো বলবো যে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগকে এই পথে যারা নিয়ে যাচ্ছে, যারা সুবিধাবাদী যে চক্রটা, আজকে লুটেরা যে চক্রটা আজকে ভর করছে আওয়ামী লীগের উপরে, এরাই কোনোভাবেই চায় নাই যে মানে বিএনপি ক্ষমতায় আসুক বা আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাক। তাহলে তারা ভয় পাইছে, তারা ভয় দেখাইছে আওয়ামী লীগকে, নিজেরাও ভয় পাইছে। তাতে কি হলো? লাভ হলো না। আজকে তো দেখেন যে তার মধ্যে দুইটা উইকেট তো পড়ে গেল, আজকে দুইটা উইকেট তো পড়ে গেল অলরেডি। কারণ ঠিক এই জন্যই আজকে তারা সেই সময় যদি সেটা না করতো, 28 তারিখের ঘটনাটা কেন ঘটাইলো বলেন? আমরা তো ওই জায়গায় একই জায়গায় হাজার হাজার জনসভা করছি, আমরা তো কোনোদিন আমাদের কোনো সভা থেকে ইসের বাড়িতে আমরা যে হামলা করি না। আপনি বলছেন যে 28 অক্টোবর এবং এর আগেও বেশ কয়েকবার বিএনপি বা বিএনপি সমন্বয় জোটরা অনেকগুলো আন্দোলন করেছে দেশের মধ্যে, দেশের বাইরে, মানে ঢাকার বাইরে। আপনি ভারত উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু সেখানে আপনি দেখবেন যে পাঞ্জাবে যখন কৃষক আন্দোলনটা দানা বাঁধলো, সেটাও তো কিন্তু দমনের চেষ্টা হয়েছে। না, এরকম না, এরকম হয়নি কখনো। একটা জিনিস দেখবেন, আন্দোলন তো হবে, এবং আন্দোলন করার সুযোগ সরকারই কিন্তু দেয়, বা ওইভাবে প্রতিরোধ করে না। এবং এখানে কিন্তু আমাদের দাবিটা কি ছিল, আমাদের বা আজকে মনে করেন প্রিন্স ভাই এখানে আছে, কমিউনিস্ট পার্টির একটা জায়গাতে একমত ছিলাম আমরা, আদার দেন মানে আওয়ামী জোট ছাড়া বাকি সবাই, যে একটা নির্বাচন হোক, সেটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, সেটা আলোচনা হইতে পারে। কিন্তু তাদের এটা হলো যে না, কোনোভাবেই সেটা দেয়া যাবে না, তাদের অধীনেই নির্বাচনটা করতে হবে। তাদের অধীনে তো আমরা নির্বাচন করে দেখলাম। আপনি যেটা বললেন যে 2018 সালেও তো আমাদের নির্বাচনে যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপর আমি গেলাম। তারপরে আপনার এইখানে বসে আমি প্রায় প্রত্যেকটা মিডিয়াতে আমি একটা ক্যান্ডিডেট হিসাবে আমি বলছি, সেই সময় আমার আকুতি ছিল, আমি নির্বাচন কমিশনে যে আকুতি করছি যে আমি নির্বাচন করতে পারছি না, এবং আমার প্রতিদ্বন্দ্বী এখানে আওয়ামী লীগ না, আমার প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
আমি সেই সময় বলছি যে আওয়ামী লীগ না, আমার প্রতিদ্বন্দ্বী প্রশাসন, সে আমার পোস্টার লাগাইতে দিচ্ছে না, আমার অফিস করতে দিচ্ছে না, আমার কর্মীদেরকে কাজ করতে দিচ্ছে না, আমি নির্বাচন করতে পারছি না। এই কথাটা তো সেই সময় বলেছেন। তাহলে রিয়াজুল কবির কাউসার, এই যে প্রশাসনকে দলীয়করণ করে ফেলার দায়টা আওয়ামী লীগ কি করে মানে অ্যাভয়েড করবে? প্রথমত প্রশাসন যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু সব সরকারের সময় কাজ করেন। তাহলে কি তারা সব সরকারের দলীয় লোক হয়ে যান? এটা বলা যাবে? আমরা যেমন এখানে ইন্ডিয়ান নিয়ে ব্যুরোক্রেসি নিয়ে আমরা গর্ববোধ করছি, আমার নিজে দেশে পারছি না কেন? কেন? আমি তো মনে করি আমাদেরও ব্যুরোক্রেসি কাজ করছে বলে দেশে এগিয়ে যাচ্ছে। দেশের অনেকগুলি সূচক তো এগিয়ে যাওয়ার তাদের তো একটা কারণ আছে। এখানে দুইটা ব্যাপারে আমি আলোচনা করতে চাই। আমরা কিন্তু দেখেছি বিএনপি সারা দেশে সমাবেশ মহাসমাবেশ করেছে, বিভাগী করেছে, এবং আমরাও ধরে নিয়েছিলাম বিএনপি নির্বাচনে আসছে। হ্যাঁ, আমরা তো ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি দিতে পারিনি, হয়তো ওনারা গ্যারান্টিটা চেয়েছিলেন, নিজেদেরটা গ্যারান্টেড রাখছে। হ্যাঁ, কিন্তু 28 অক্টোবর দেখুন, যে যেভাবেই বলুক, এখন সবাই সাংবাদিক, সবাই ক্যামেরাম্যান। 28 অক্টোবর বিএনপির সাথে পুলিশের যে সংঘর্ষটা হয়েছে কাকরাইল বা ইগল পয়েন্টে, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে কোথাও কোনো ওই দিন কোনো বিদ্যমান আমরা দেখি নাই। আসলে আমি বাংলাদেশ থেকে একটা মূল্যায়ন করতে চাই। আমার প্রশ্নটা কেমন হবে, এই যে কংগ্রেস বা জোট, আমরা কিন্তু গত 1-1.5 মাসে শুনি নাই বা দেখি নাই যে এই জোট যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কি হবে। আপনারা কি শুনেছেন? তার মানে কি, আমার ধারণা কংগ্রেস যদি বলতে পারতো যদি আমরা বা আমাদের জোট ক্ষমতায় যাই, এইটাকে লিড করবে অমুক বা দেশের নেক্সট প্রাইম মিনিস্টার অমুক, এটা কিন্তু এই জোট থেকে আসে নাই। এটা হলে হয়তো বা যেমন বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন ডিসাইডেড, ভালো হতো। আমি মনে করি কি বিএনপির সমস্যাটা ছিল ইলেকশন ফেস। বিএনপি কিন্তু বলতে পারে নাই আমরা নির্বাচনে গেলে আমাদের দলনেতা কি হবে, প্রধানমন্ত্রী কি হবে। সেটা তো আগে ঠিক হয় না, সেটা পার্লামেন্টে ঠিক হয়। পার্লামেন্টে সবাই মিলে ঠিক করে প্রধানমন্ত্রী হবে। শুনেন, পার্লামেন্ট তো মেজরিটি পাওয়ার পর ঠিক হবে। হ্যাঁ, তার আগে কি নির্বাচনের আগে হইতে হবে না? আপনাকে কিন্তু বোঝাতে হবে যে আমরা যদি যাই, আমার তো মনে হয় সেখানে প্রতিবন্ধকতা হয়েছে। যিনি দলটা চালাচ্ছেন স্কাইপিতে, ওনার দেশে আসার সুযোগ এখনো হয়নি। নেতা কে হবেন দেখুন, আপনি দেখেন গত পার্লামেন্টে ওনাদের মহাসচিব ফখরুল সাহেব তো জয়ী হয়েছিলেন, উনি ওত নিলেন না কেন? এটা কি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত? কেন বাকি 6 জন তো ওত নিলেন, উনি নিলেন না কেন? তার মানে কি, উনি হইলে তো আবার পার্লামেন্টে বলার সুযোগ ছিল, সুযোগটা দেওয়া হয়নি কেন? যাক, ওই ডিটেলস আমি যেতে চাই না। আমি যেটা বলতে চাই, আমাদের দেশেও কিন্তু আন্দোলন হচ্ছে, করার চেষ্টা করা হচ্ছে। মানুষ কিন্তু জানতে চায় আন্দোলন নেতৃত্বে কে আছেন, কারা দিচ্ছেন, মিশনটা কি, এটা কিন্তু আমরা ক্লিয়ার না। আমি তো ইন্ডিয়ান নির্বাচনে আশাবাদী, আমি সরকারি দল হয়ে আশাবাদী হয়েছি বিরোধী দল ইলেকশন করলে ভালো করতো, তাহলে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হতো। সেটা কিন্তু ওনারা নিতে পারেন না। আপনি কি সেটাই মনে করেন যে আসলে এই ইলেকশনে আসলে কে নেতৃত্ব দেবে, কে ফেস, মানে নির্বাচনের মানে চেহারাটা কার, বিরোধী জোটের এই সমস্যা কি, এই সংকটটি কাজ করেছিল? আচ্ছা, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটু ছোট করে আগের ধারাবাহিকতা অল্প একটু কথা বলি, বা এখানে আলোচনা শুনছিলাম তাতে দিয়ে একটা মন্তব্য করা প্রয়োজন মনে করছি। অনেক সময় আমরা ইন্ডিয়ার ঘটনার সাথে এখানে মিলিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু আমি একটা প্রশ্ন করি, একটু হিসাব করে দেখেন। ইন্ডিয়াতে নানা জটিলতা, সংকট, ক্ষমতাসীনদের প্রভাব, প্রতিপত্তি এগুলো আছে, কিন্তু এই কথা কি আপনি বলতে পারবেন রাষ্ট্র, দল, সরকার সব প্রতিষ্ঠান একাকার হয়ে গেছে? এখন ওইটা হয় নাই, মিনিমাম ওইটা আছে। আপনি জাস্ট বাংলাদেশের দিকে একটু চেহারা পাল্টান, রাষ্ট্র, দল, সরকার, প্রতিষ্ঠান একাকার হয়ে গেছে। তো কে কোনটা করবে? আপনি এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা করা যাবে, যে যত কথা বলে না কেন। সুতরাং আপনি ওইখানকার মধ্যে যতটুকু প্রত্যাশা করতে পারছেন গণতন্ত্রের, আমার এখানে নাই। আপনি বলেন তো, অন্যটা বাদ দেন, পাশের দেশ পশ্চিমবঙ্গ, আমরা তো একটু ইন্টারেস্টেড হয়ে খবর পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে জানি যে পরিমাণ ক্ষমতাসীন দলের নেতা নেত্রীর নামে সমালোচনা যে কঠোরভাবে করেছে বাংলাদেশে, আপনি এটা বিবেচনা করতে পারেন?
সহজ জিনিস, আমি কে কাকে পরে আলোচনা করবেন, তার মানে আমি ওই পার্ট রাখলাম, কারণ ওই আলোচনা আপনি আমাকে প্রশ্ন করেনি, করলাম না। আমি এই কারণে বলছি, অনেক সময় মনে হচ্ছে যে ইন্ডিয়াতে যেটা সহজ সরলভাবে করলাম আমরা, এটা সহজ সরলভাবে হয়ে যেত, এটা না। ওইখানে আরেকটা পয়েন্ট আমি বলি, কারণ আপনি আগের আলোচনায় ছিল, পরে আসছি আপনার কথায়। সেটা হচ্ছে কি, দেখবেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, যেটা আমরা অন্ততপক্ষে কমিউনিস্টরা, বামপন্থীরা বা আমাদের পার্টি মনে করি যে একটা লাগাতার মুভমেন্টের যে জায়গাটা, এবং তার কেন্দ্রবিন্দু হবে জনগণ, জনগণের স্বার্থটা, তার একটা পার্ট অবশ্যই ভোট। কিন্তু আপনি শুধুমাত্র ভোট না, ভোটটা কথা বললে আপনি জনজীবনের অন্য ইস্যুটা ওইভাবে অনেক সময় দেখবেন সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা যার জন্য বলেছিলাম যে জনজীবনের ইস্যু, তার সাথে ভোট, দুঃশাসন হটানো, ওরা যেভাবে এক একটা কাজ লাগাতার করতে পারে, বাংলাদেশে কিন্তু এটা হয় না। সেটাও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। এবং আপনিও কথাটা আগে বললেন, জোটের নেতা নেত্রীরা যেভাবে লাগাতার নেমে, এবং সেটা কিন্তু আপনি বুঝছেন যে কখন কোন পয়েন্টে তারা নামছে, আমাদের কিন্তু দেখবেন ওই ধারাবাহিকতা ছিল না। সুতরাং শিক্ষা নেওয়ার থাকলে এইগুলো আমরা নিতে পারি, এবং জোট হলে জোট রাজনীতি তার নেতারা নেত্রীরা কর্তব্য ভূমিকা নেবে, সেটা আসলে বাস্তবতা বিবেচনা করেই যাওয়া দরকার বলে মনে করি। এবার আপনি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট করছিলেন, এখন ঘটনাচক্রে যখন আলোচনা, তখন আমি ভাবছিলাম সমস্যাটা কোথায় হয়েছে, যদি আমাকে বা বিবেচনা করতে বলেন, আমরা কোন ডেমোক্রেসিতে আছি? সংসদীয় গণতন্ত্র। তা সংসদীয় গণতন্ত্রে যদি শব্দটা বললাম, হ্যাঁ ঠিকই, বাংলাদেশ তার মানুষ বা আমি উপমহাদেশও যদি বিবেচনা করি, তাতে তার নেতা দেখতে চায়, কারণ এটা তো পীর পয়গম্বর অমুকের এই দেশ, তো তার কতগুলো বিষয় আছে, এটা মনে রাখতে হবে, এটা দেখতে চায়। কিন্তু আমরা তো এখানে রাষ্ট্রপতি শাসিত বিষয়টা বিবেচনা করিনি, আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিবেচনা করেছি। আমরা মনে করেছি একজন হাতে ক্ষমতা থাকবে না, সম্মিলিত হবে। তাহলে ওইটা যদি মানুষও চায়, আমি ওর থেকে তো বেরোয় আসা দরকার। বেরোয় আসলে এক ব্যক্তি, একক কর্তৃত্ববাদ, নানা ধরনের ঘটনা নির্ভর করবে, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, জমিদারতন্ত্র, সেটাই প্রভাব বিস্তার করবে। আপনি ডেমোক্রেসির বিউটিগুলো কিন্তু পাবেন না। সেক্ষেত্রে ক্ষমতাসীনদের থেকে যে অভিযোগটা আসে যে তাহলে বিরোধী জোটের নেতা কই, বিশেষ করে ধরেন দলটি বিএনপির কথায় যদি বলি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কই, এই প্রশ্নটা কেন বারবার তাহলে ওঠে? না, আমাকে যদি বলেন, প্রথমে আমি একটু উল্টাভাবে বলি, একটা দল আর একটা দলের নেতা কই, এটা তার প্রয়োজনটা কি? তার প্রয়োজনটা কি? এটা কিচ্ছু না। মানে আমি বলেছি এটা কোনো যৌক্তিক কোনো কথা নাকি? আমি তো যৌক্তিক কথা দেখি না, বরঞ্চই আপনার ওইখানেও বলেছি, আমাদের দেশে দেখলে আপনি দেখবেন যে আপনি যখন আওয়ামী লীগের নেতাদের, আমি জেনারেল বলছি, কথা শুনলে মনে হয় তারা সবচেয়ে বেশি কি চায়, বিএনপি তার একজন নেতা ঠিক করুক এবং ভালোভাবে আন্দোলন করে যেন আসুক, মানে ডিফ্যাক্টো এরকম মনে হয়। আর এটা আওয়ামী লীগের বলে থাকুক, আর বিএনপি এরকম মনে হয় যে আওয়ামী লীগের কোথায় ভুল ত্রুটি সেটা সমাধান করে সে একটা কিছু করুক। এটা কিচ্ছু না। পাল্টাপাল্টির রাজনীতিতে আমি দেখি ভিত্তি জিনিসটা থাকে না বলে এই ধরনের কতগুলো কথা বলে মানুষের সামনে কতগুলো কনফিউশন তৈরি করা ছাড়া আমি অন্ততপক্ষে এর বাইরে দেখি না। প্রিন্স ভাই, তর্কের খাতিরেও ধরলাম যে এই প্রশ্নটা বিরোধী জোট থেকে, মানে সরকার ক্ষমতাসীনদের থেকে আসলোই, যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়। কিন্তু এই বিষয়টাকে, এই যে পাল্টা একটা উত্তর আমরা পাই, যে উত্তরটা এরকম যে তিনি যদি দেশেও আসেন, তিনি কি আসলে সঠিকভাবে বিচারটা পাবেন? সেই প্রশ্নটাও কি উঠাও কি অযৌক্তিক? না, আমি ওই আপনি যদি কোনো ব্যক্তিকে ধরে করেন, আপনি যে কথা বললেন না, এটা অযৌক্তিক না। কিন্তু আমি যে আলোচনা যেখানে থাকতে চাই, আপনি যেহেতু যে ডেমোক্রেসির আলোচনাটা বা যেটা করছেন, ধরুন আপনি খেয়াল করেন আমাদের পার্টি, আমি বলছি যখন পার্লামেন্টে নির্বাচন করি বাংলাদেশে, ওনারা এইটুক সফল হয়েছেন। কি মনস্তত্ত্ব জানেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে বটিয়াঘাটা, আমাদের এক সময় বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সাথে ভোট করে আমাদের কাস্টমার্কার প্রার্থী 21,000 ভোট পেয়েছিল। আমার মনে আছে পরের বার যখন ভোট করতে গেলাম, আমিও সেখানে ছিলাম, কারণ ওই অঞ্চল আমারও অঞ্চলও বটে, আমাদের এলাকা, আমি রাজনীতি খুলনাতে করেছি, এই বিবেচনায় মানুষ জিজ্ঞেস করছে, বাবারে ভোট যে দেবো, রাজাটা কে হবে? এইটা আমি বলি যে ওনারা সফলভাবে করতে পেরেছেন। কিন্তু দেখেন দরকারটা কি ছিল, পার্লামেন্ট মানে অন্তত পক্ষে গেলে তিনি জনগণের প্রতিনিধিত্ব করে কথাটা বলতে পারবেন, এই বিবেচনা করে মানুষ পাঠাবে না। তা আমাদের দেখি এই দুই দল তার রাজাটাকে, এটা দেখার মতো করেই কিন্তু তারা ওই কাজটা করতে পারছেন, যেটা বরঞ্চ সংসদীয় গণতন্ত্রের বিউটিকে এবং জনগণের সাথে কথা বলার পুরো পরিবেশটাকেও নষ্ট করে দিচ্ছে বলে আমার মনে হয়। জি, আমি একটু থামাই, এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আরেকটা আলোচনা, মানে এই আলোচনার মধ্য থেকেই জানতে চাইবো যে অনেকেই এটা বলেন যে ভারতের নির্বাচনটা বারবারই আসছে আলোচনার বিষয়টা, যেহেতু আমাদের সামনে সদ্য হয়ে গেল, তারা বলছেন যে সেখানকার নির্বাচন দেখলে মনে হয় যে গণতন্ত্রের উৎসব, তারা গণতন্ত্রকে উদযাপন করছে। আমাদের উদযাপনটা কবে হবে বা আমরা কবে করব, মানে কি হচ্ছেও আবার টের পাচ্ছি না। এটাই খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাকে যদি বলেন, মূল হচ্ছে বাংলাদেশটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আপনি দ্রুত এটা আশা করে লাভ নেই। যদি যতক্ষণ না পর্যন্ত কি বলবো, সাধারণ মানুষের
এক ধরনের একটা গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে না উঠছে সচেতনভাবে, ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশে প্রত্যাশা করছি না। এই কারণে, কারণ আগের পর্বে যেটা বলেছি, এইখানে রাষ্ট্র, দল, সরকার, প্রতিষ্ঠান এমন একাকার হয়ে গেছে। এটা একটা জিনিস। যেমন আরেকটা হচ্ছে রাজনীতি বলতে যেটা বুঝি, আপনি যে দলগুলো তার দিকে তাকান, আমি তো দেখি প্রকৃত অর্থে রাজনীতি নাই, ওই দলগুলোর মধ্যে তো ওই অর্থে রাজনীতি নাই। সুতরাং আপনি পুরোটা ফিরিয়ে আনতে গেলে এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার বলেই আমার কাছে মনে হয়। এটা দ্রুত পারা যাবে বলে মনে হয় না। অনেক সময় দেখেন আলাপ আলোচনা মনে হয় যে আচ্ছা ঠিক আছে, যারা ক্ষমতাসীন একটু বুঝাই বাঝাই কিছু করেন, এই কথা আসে না? বা ধরেন কেউ বলতে পারে আচ্ছা বিরোধী দল এইবার হয়তো গন্ডগোল করি নাই, গন্ডগোল মানসিকতা তার বুঝাই বাঝাই করেন, তা বিরোধী দলটাকে আমি বাদই দিলাম। বিরোধী দল মানে আমি ভোটের বিবেচনায় বড় বিরোধী দল মনে করছি, আমরাও তো বিরোধী দল। তো এখন আপনি ক্ষমতাসীন দল, আসলে কি রাজনীতিটা দলের কাছে আছে? তারা যেখানে তারা নিয়ে গেছে, এই সামরিক বেসামরিক আমলা এবং অন্যরা ছাড়া কি তাদের রাজনীতি আছে? আপনি চলে যান একটা ইউনিয়ন পর্যায়ে, আপনি এখানে ভূমিকা দেখেন, পুলিশ এবং অন্যদের ভূমিকা দেখেন কোথায় চলে গেছে। এখন বিভিন্ন জায়গায় তারাই অতিথি হয়ে আসছে এবং সেটাকে স্বাগত জানানো হচ্ছে। এই একটা আর একটা মনস্তত্ত্ব প্রকাশ করতেছে, কোনো যে যাই করুক না কেন কিছু হবে না, দীর্ঘদিন এটা ক্ষমতায় থাকবে। সুতরাং আপনি এইরকম একটা পরিবেশেই আলটিমেটলি একটা কর্তৃত্ববাদ এবং আরেকটা নব্য স্বৈরতন্ত্রের কিন্তু ধারার উত্থান ঘটায়। সুতরাং সেই রকমের জায়গা থেকে আপনার ফিরে আসার পথ আছে একটাই, সেটা হচ্ছে সাধারণ জনগণ বলতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগেই তারা তাদের নিজস্ব যে দাবি, শ্রেণীর দাবি, তার দাবি, শ্রেণী পেশার দাবি, সেই দাবিতে তারা ঐক্যবদ্ধ হবে। একই সাথে গণতন্ত্র ছাড়া তো মানে কি একটা ভোটের অধিকার তো গণতন্ত্রের একটা বড় বিষয়। গণতন্ত্র শুধু ভোট না, আরও অনেক বিষয় আছে। সেই জায়গায় মিলে যদি একটা গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তোলা যায় এবং যাদের অতীতে গণ আন্দোলন গড়ে তুলবেন সেটা 28 অক্টোবরই ঘটবে না, আমি না, সেটা অন্য আলোচনা। আমি বলছি যে এখন 28 অক্টোবর, সরি 30 সেকেন্ড হয়তো তার একটা উত্তর দেবো, আমি যে কথা বলছিলাম। তাহলে সেই রকম একটা জায়গায় যদি আমরা গঠাইতে না পারি তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে, কোনো পথ নেই। এবার যদি বলেন, আমাকে যদি বলেন, আমি এই কথাটা সাধারণত এরকম আলোচনা করতে চাই না, কিন্তু এখানে সালাম ভাই আছে, উনি ওনার কথা বলবেন, আমি একটা জেনারেল ফর্মে বলছি কথাটা, কারণ ওইটা নিয়ে তার দলের মূল্যায়নটা বড় ব্যাপার। ধরুন আমাদের দল, আমি পরিষ্কার করে বলতে চাই, যদি ওই রকম একটা পরিস্থিতিতে 28 অক্টোবরের মতো এই রকমের মানুষ সমবেত করবো এবং এই জায়গায় তা ক্ষমতায় কারা আছে, তারা কি করতে পারে, এটা আমি কি বুঝবো না, আমি জানবো না? তাহলে আমি প্রোগ্রাম করলে ওই রকমের জায়গায় হয় একটা প্রতিরোধ গড়ে তোলার জায়গা থেকে যাব। আমি কেন তাদের ওই রকম একটা ফাঁদে পা দেওয়ার জায়গায় যাব? কারণ এটা তো স্বাভাবিক, এটা তো আমি ডেমোক্রেটিক সরকার আমি বলছি না। তার কাছ থেকে আমি আশা করবো কেন? এবং সামনে নির্বাচন এমন একটা পরিস্থিতি হবে যাতে করে এই নির্বাচনের জায়গায় কেউ না যেতে পারে। সুতরাং গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তোলার সময় এই সব কিছু এমনভাবে করতে হবে যাতে করে ক্ষমতায় থাকা গোষ্ঠী তারা যাতে, যদি এই ধরনের তারা একটা পাল্টা জায়গাটা করে জনগণের প্রতিরোধে, তারা যাতে বাধ্য হয় সেরকম জায়গায় যেতে। রিয়াজুল কবির কাউসার, সেক্ষেত্রে আপনি কি বলবেন প্রিন্স ভাইকে? ধরেন অনেকগুলো তো সংকটের মধ্যে আছে, এই প্রশ্নটা কি জরুরি হয়ে যায় কিনা যে এতগুলো সংকটের মধ্যে যদি সরকার থেকেই থাকে তাহলে বিরোধী জোটের লোকজন কোথায়? আসলে এই প্রশ্নটা কি ওঠে আপনাদের কাছে? না, সরকারের তো সংকট থাকবেই, দেখতে হবে কত দ্রুত সেটা মোকাবেলা করতে পারেন। চ্যালেঞ্জ থাকবে, কত মোকাবেলা করতে পারেন। প্রসঙ্গ আসছিল নির্বাচন উৎসব, উদযাপন হবে কবে? উদযাপন হচ্ছে কিনা? হচ্ছে। দেখুন, এই নির্বাচন এটা তো ক্ষমতা পরিবর্তনের একটা হাতিয়ার। আমরা কি একসময় সেটা করতে পেরেছিলাম? 75-এর পরে যে সরকার এসেছিল, 82-র পরে যে সরকার এসেছিল, তারা তো ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করেছিল। আজকে যারা ডামি বলেন তারা তো মানে টিকে থাকার জন্য নির্বাচন, এবং তখনই তো নির্বাচনের ফর্মুলা নষ্ট হয়ে যায়। মনে হচ্ছে আমরা আওয়ামী লীগ, আজকের প্রধানমন্ত্রী এই 81 সালের 17ই মে দেশে আসার পরে কিন্তু উনি 2টা দাবি তুলেছিলেন, একটা ভোটের দাবি, একটা বাতের দাবি। এবং আমরা মনে করি আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আমরা অনেকাংশ হয়েছি। ভোটের যে ব্যাপারটা, আমরা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছি নির্বাচন কমিশনকে। এখন এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা স্বীকার করি ভোটার উপস্থিতি কমছে বড় বড় বিরোধী দল না আসার কারণে, কিন্তু নির্বাচনগুলি স্বচ্ছ হচ্ছে কিনা, অংশগ্রহণমূলক হচ্ছে কিনা এটা দেখতে হবে। এখন আমার আরপি বলেন, সংবিধান বলেন, কোথাও বলে নাই কোন দল কত দল কোন না আসলে নির্বাচন করা যাবে না। তবে এটা ঠিক, সাংবিধানিক ধারাবাহিকতায় 5 বছর পর পর নির্বাচন হতে হবে। কিন্তু আমরা দেখি নির্বাচন আসলে একটা বড় দল প্রথম স্লোগান নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। কি চান ওনারা? যদি 7ই জানুয়ারি নির্বাচন না হতো তাহলে দেশে একটা অসাংবিধানিক সরকার আসতো, অনির্বাচিত সরকার আসতো,
এটা কি আমাদের বিরোধী দলরা চান? কিন্তু ইসির কথা যখন বলছেন তখন সিইসি নিজেই বলছেন যে আপনারা রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বৈরিতা এতই প্রকট করেছেন, সেটাতে আর তিনি আগাতেই পাচ্ছেন না। এটা তো ইসির বক্তব্য দরকার না, উনি নির্বাচন করবেন। ওনার তো মাস্টারি করার জন্য আনা হয় নাই। হি ইজ নট এ টিচার, হি ইজ নট এ টিচার। পদে বসলে কথা সব বলা ঠিক না, তাই না? এটা বুঝতে হবে। অনেকে পদে দেখে অনেক কথা বলেন, আসলে ঠিক না, বাস্তবায়ন করা। এই যে ইন্ডিয়াতে কই দেখিনি তো আমরা সিইসি বা কোনো কমিশনের বক্তব্য শুনি নাই তো আমরা। শুনেছি, আমার চোখে পড়ে না। আমি 3টা চ্যানেল ইন্ডিয়ান দেখতাম নির্বাচনকালীন সময়। না, এবার যেটা হয়েছে তারা হচ্ছে সাধারণত নির্বাচনের একদিন পর একটা আনুষ্ঠানিক দেয়, এবারকার তারা আগেই দিয়ে দিচ্ছে। এখানে সালাম ভাই তো দীর্ঘদিনের রাজনীতি করা লোক, পুরখা রাজনীতি করা লোক, বড় দলের নেতৃত্ব দিচ্ছেন, কথা সবই বলছেন, কিন্তু জনগণের রায় পাওয়ার পথে এগোচ্ছেন না। আমি জানি না ওনাদের দলের কি সিদ্ধান্ত, তো আলটিমেট কিন্তু এই পথে আসতে হবে। সালাম ভাই, তাহলে কবে এগোবেন? যদি বলা হয় সরকারের নানান সংকটের কথা, অর্থনৈতিক সংকট, 2 বাহিনীর প্রধানকে নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি, জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কেন্দ্রিক কোন্দল, একজন এমপির রহস্যময় অন্তর্ধান, নিজ জোটের সমস্যা, নানান ধরনের সংকটের মধ্যে বলাই হচ্ছে সরকার আছে, তাহলে এই নামবেন কবে আপনারা? আমরা কবে নামবো এটা না জিজ্ঞেস করেন, যে আওয়ামী লীগ কবে ভোটটা দিবে সেটা জিজ্ঞেস করা দরকার। যে তারা ক্ষমতায় তো পার্মানেন্টলি বসে গেছে, যে পার্মানেন্টলি সরকারের জন্য তো পাবলিক তাদেরকে দেয় নাই, তাই না? তো এখানে বিষয়টা হলো আমি বলি ভোট তো নিয়মিত হবেই, কিন্তু সেই ভোটটা তো ভোট হইতে হবে। একটা হলো যে যেটা প্রিন্স ভাইও বললো, যেটা আমি যেটা বলতেছি, অর্থাৎ চোর চুরি করেই যাবে, আর আমরা খালি জনগণেরই বলবো জনগণ কেন থামায় না। কিন্তু চোর ধরার দায়িত্ব যাদের, ওই যে আবার কথা আপনার একদম প্রথম কথাতে চলে আসি, তারা কি সেই দায়িত্বটা পালন করতেছে? তারা তো আরো চুরি করার ব্যাপারে সাহায্য করতেছে। তো ওই জায়গাটা হলো আসল, যেটা প্রিন্স ভাই বললো না, যে রাষ্ট্র বলি, দল বলি, সরকার বলি, সব একাকার হয়ে গেছে। একাকার হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে কোথাও বিচার নাই, তাই না? আজকে কোথাও বিচার নাই। এটা আপনি যেটা বললেন যে কখন সম্ভব, এখনই সম্ভব। যদি মনে করেন আওয়ামী লীগ এখনই যদি মনে করে যে না ঠিক আছে, আগামী নির্বাচনটা আমরা নির্বাচন করতে চাই, আমরা জোর করে ক্ষমতা ধরে রাখতে চাই না, তাহলে আগামীকালকেই সম্ভব। বেগম খালেদা জিয়ারে ছাড়েন, প্রিন্স ভাইদের সহ আরও যত রাজনৈতিক দলগুলো আছে, আমরা বারবার বলে আসছি, সব রাজনৈতিক দল নিয়ে বসেন, যে রাষ্ট্রীয় সংকট, যে নির্বাচন ভোট, এটা রাষ্ট্রীয় সংকট। কাজে এই সংকটটা একা আওয়ামী লীগ ডিকটেট করবে ওইভাবেই হবে কেন? আওয়ামী লীগ তো দেশের মালিক না, তাই না? তো সেটা জন্য যারা মালিক, তাদের প্রতিনিধিত্ব যারা করতে চায় বা করে, সেই সমস্ত দলকে নিয়ে বসে একটা ঐক্যমত্যে আসতে হবে যে আমরা নির্বাচনটা এইভাবে চাই, তারপর নির্বাচন হলে সেটাই হবে। আমরা তো যেটা বলছি, এটা এখানে ভাই আরেকটা কথা যেটা বলছেন যে তাহলে কি পুলিশ পাল্টাই দেবো, হ্যাঁ এটা ঠিকই কথা। আমরা তো বলি না পুলিশ পাল্টাইতে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকের আগামী নির্বাচন এই মুহূর্তে ঘোষণা দেখ যে কেয়ারটেকার সরকারের অধীনে হবে, তাহলে এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে দিয়ে নির্বাচন করা সম্ভব। কিন্তু সেটা তো আদায় করে নিতে হবে। না, এই প্রশ্নটা আদায় কেন? ওকে, না আমরা তো কেয়ারটেকার আদায় করেছিলাম, কেয়ারটেকার ধ্বংস করে ভাই কিসের আদায়? আমরা আন্দোলনে আমাকে বলতেন, আমি আপনার বলি নাই কেয়ারটেকার আদায় মানে কি, সেটাই তো ওই জায়গায় হলো পার্থক্য। যে বেগম খালেদা জিয়া এই দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন বলেই সেই সময় তিনি ওনাদের মতো আরও ভালো ভোটে নির্বাচিত হওয়ার পরও তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আর ওনারা 2014 সালে কথা দেওয়ার পরও যে হ্যাঁ আমি নির্বাচন দিব, আরেকটা কথা দেওয়ার পরও ক্ষমতা ছাড়েন নাই। পার্থক্যটা হলো এইখানেই। তো এই জন্যই তো বললাম যে আজকে কোথাও যদি আইনের শাসন, আজকে যেটা বলেন ওই যে আরেকটা কথা বলছেন যে নেতা দেখতে চায়, নেতা তো আমাদের আছেই, খালেদা জিয়া নেতা তো, তার অ্যাবসেন্সে তারেক রহমান আছেই। আর বলো যে তারা দূরে কেন? আবার কথা বলে আর ভাই সাজাটা তো আপনি সাজানো, সাজাটা তো সাজানো, আবার এই যে আপনি কথা বললে তো হবে না প্লিজ। আমি তো ডিস্টার্ব করি নাই, আজকের মতো আমাকে একটু শেষ করতে দেন। আমার এই জন্যই বলতেছি না যে সময়টা তো
করে ফেললো। তো এই ডিক্টেটোরিয়াল সিস্টেমে আওয়ামী লীগ চলতে চায়, এটা তো হবে না। তো এটা যেটা বলতেছি যে খালেদা জিয়াকে তারা সাজানো মামলায়, তারেক রহমানকে সাজানো মামলায় তারা নিয়ে গেছে। যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মামলা টামলা কিছুই টিকবে না, অটোমেটিক্যালি তারা এই দেশের ক্ষমতায় আসবে। জি, তাহলে একটা আপনারা অনেকে আপোষ সমঝোতার কথা না, বলছেন। আন্দোলন ছাড়া, আদায় করা ছাড়া বাংলাদেশে কিছু অর্জন করা যাবে না, পরিস্থিতি এমন জায়গায় আছে। জি, অসংখ্য ধন্যবাদ তিনজনকে। আবার তিনজনের মূল্যবান সময় মন্তব্য দিয়েছেন, যদিও বলছেন সমঝোতার কথা, কেউ বলছেন আন্দোলনের মধ্য দিয়ে আসলে দাবি আদায়ের কথা। দেখা যাক বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখা দেয়। আজকের মতো এই ছিল 24 ঘন্টায়, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন।